আর্জেন্টিনার দলীয় ভেতরের খোঁজ খবরের ব্যাপারে সবচেয়ে বিশ্বস্ত সূত্র গাস্তো নেদুল। গাস্তো নেদুল একটা টুইট করছেন যে এএফএ মানে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন ফিফার কাছে অনুরোধ করছে যে তারা সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এই যে নীল জার্সিটা পরে মাঠে নামতে চায়। এই জায়গায় দুটো কোশ্চেন খুব অবভিয়াস। প্রথম কথা হচ্ছে যে ওই ম্যাচে কে কি জার্সি পরবে এটা কি আর্জেন্টিনার রিকোয়েস্ট করার কোনো ব্যাপার, নাকি এটা ফিফাই নির্ধারণ করে? এবং ওই ম্যাচে আপনারা জানেন ওটা এই ফিফার সিস্টেম অনুযায়ী আর্জেন্টিনার অ্যাওয়ে ম্যাচ। তাহলে তো আর্জেন্টিনা দু দলের জার্সির কালার যেহেতু কাছাকাছি, আর্জেন্টিনাকে অ্যাওয়ে জার্সিই পরতে হবে। এখানে রিকোয়েস্টের কথাটা আসতেছে কোত্থেকে? ওকে, এই প্রশ্নের উত্তর আছে। ফিফার আইন কানুনের মধ্যেই এই প্রশ্নের উত্তর আছে এবং ইউএফার একটা টেকনোলজির কারণে এই প্রশ্নটা সামনে আসছে, সেটা আমরা বলবো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি সেটাই হয়, অনুরোধেরই যদি সুযোগ থাকে, তাহলে আর্জেন্টিনা কেন এই অভিশপ্ত জার্সি পরতে যাচ্ছে? আমাদের চোখের সামনেই 1990 থেকে 2006, বারবার 2014, বারবার আমরা দেখছি যে এই অ্যাওয়ে জার্সিটা পরে কি ট্রাজিক পরিণতি হয়েছে আর্জেন্টিনার। তাহলে তাহলে আর্জেন্টিনা এই অভিশাপ কেন ফিরায় আনতে চাচ্ছে? না, আর্জেন্টিনা অভিশাপ ফিরায় আনতে চাচ্ছে না। আর্জেন্টিনা প্রমাণ করতে চাচ্ছে যে অভিশাপ বলে যে জিনিসটাকে গণ্য করা হয়, সেই জিনিসটাই একজন নির্দিষ্ট মানুষের নামে উৎসর্গ করা হলে সেটা সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। সে মানুষটার নাম দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা। যখনই প্রসঙ্গ দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা, ইংল্যান্ড এবং আমেরিকা, এই সব কিছু মিলালে আপনাকে তো 86-এ ফিরে যেতে হবে বা 94-তে ফিরে যেতে হবে। আর্জেন্টিনা 94-তে ফিরে যেতে চাচ্ছে, আর্জেন্টিনা 86-এ ফিরে যেতে চাচ্ছে। আর্জেন্টিনা এই সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 86 ফিরে আনতে চায়। এ ব্যাপারে তাদের কোনো লুকোচুরি নাই। সেই ব্যাপারটা আজকে একটু আলোচনা করব যে কেন তারা ডেসপারেটলি এই জার্সিটা পরে মাঠে নামতে চায়। এই জিনিসটাকে তারা আর নন পলিটিক্যাল রাখতে চায় না। যতই স্কালনি বলুক যে আমরা পলিটিক্স নিয়ে, ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে ভাবতেছি না, কিন্তু এটা একটা পলিটিক্যাল ইভেন্টে পরিণত হতে যাচ্ছে। সেই জিনিসটা একটু বলি। প্রথমত আমাদের হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সির যে পরার যে ব্যাপারটা, এটা একটু বোঝা দরকার। আমরা খুব কনফিউজড থাকি যে কোন টিমটা কখন অ্যাওয়ে জার্সি পরে, এটা কিভাবে নির্ধারিত হয়। নির্ধারিত হয় মানে অ্যাওয়ে জার্সি যে পরতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই। নির্দিষ্ট পরিস্থিতি ক্রিয়েট না হলে কোনো একটা টিম পুরো টুর্নামেন্ট হোম জার্সি পরে খেলে ফেলতে পারে। কিন্তু এই জিনিসটা একটা অপশন রাখা হয় কারণ দুটো দলের কালার যদি কাছাকাছি হয়ে যায়। এই জন্য ফিফা ড্রর সময় যেটা করে, প্রত্যেকটা টিমকে প্রত্যেকটা ম্যাচে এ বি এভাবে নাম্বারিং করা হয় যে তুমি হচ্ছে এই ম্যাচে এ, তুমি হচ্ছে বি। হোম অ্যাওয়েটা প্রচলিত শব্দ, ফিফা এ শব্দ ইউজ করে না। ফিফার যে শিট, ম্যাচ শিট, ওখানে এ লেখা থাকে, বি লেখা থাকে। গ্রুপ পর্বের ম্যাচ থেকে ফাইনাল পর্যন্তটা আগে থেকে ঠিক করা আছে যে ফাইনালে এই অংশ থেকে যারা আসবে তারা কি বি হবে না এ হবে। এখন এই সেমিফাইনালটায় আর্জেন্টিনা হচ্ছে বি, মানে যেটাকে আমরা অ্যাওয়ে বললে বুঝি। এ আর বিতে সুবিধা কি বা অসুবিধা কি? এ আর বিতে কোনো সমস্যা নাই। আপনার যেটা পছন্দের কিট, হোম কিট, অ্যাওয়ে কিট, যা খুশি পরে নামেন। কিন্তু যদি দু দলের পছন্দ একরকম হয়ে যায়, তখন প্রেশারটা দেওয়া হবে বি দলকে। এ দল যেটা চাইছে ওটাই পড়বে, কারণ দু দলের মধ্যে তখন আবার লটারি করো, আমিও চাইছি স্যার ও চাইছে, ক্লাসের মতো গ্যাঞ্জাম করা তো যাবে না। আগে থেকে বলে রাখা যে যদি কোনো কারণে ক্রাইসিস হয়, তাহলে কিন্তু বি দলকে এটা মেনে নিতে হবে যে তোমাকে জার্সি চেঞ্জ করতে হবে। তাহলে আর্জেন্টিনার ওখানে হচ্ছে বি। এবার যেটা করা হয়, ম্যাচের দুদিন আগে কিট মিটিং হয়। কিট মিটিংয়ে শুধু জার্সি না, মোজা, জুতো, শর্টস, এভরিথিংয়ের ব্যাপারে ফাইনাল ডিসিশন হয় যে কোন টিম কী পরবে। সেটা রেফারিদের সরবরাহ করা হয়, স্যাম্পল দেওয়া হয়, ভিডিও দেখানো হয়, এছাড়া আরও অনেক প্রোটোকল আছে। এগুলো মেনটেন করতে হয় ওই কিট মিটিংয়ের পরে। ওই কিট মিটিংয়ের সময় দেখা হয় যে দুই দলেরই যে ফার্স্ট চয়েস জার্সি, সেই জার্সি কি কালার কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে বি টিমকে বলা হবে যে আপনারা অন্য জার্সি চুজ করেন। আগে থেকে এই তিনটা জার্সি দিয়ে রাখতে হয়। হোম জার্সি সবচেয়ে ফার্স্ট চয়েস, অ্যাওয়ে জার্সি বলে আমরা যেটাকে বলি বি জার্সি, একটা সি জার্সিও দিয়ে রাখতে হয়, যেটাকে আমরা আর্জেন্টিনারটাকে টেরেসা বা টেরেস এরকম বলতেছি। সাদাটে একটা জার্সি আছে, হালকা স্ট্রাইপ দেওয়া। তো আগে আর্জেন্টিনার এই জার্সিটা ছিল ব্ল্যাক, ওই 3 নাম্বার জার্সিটা। এটা কার্যত ইউজ হয় না। মূলত এই দুটো দিয়েই কাজ চালায় ফেলা হয়। সুযোগ থাকলে একটা দিয়েই কাজ চালায় ফেলে সব টিম। এখন এই ম্যাচটায় তাহলে আর্জেন্টিনা বি টিম।
আমাদের স্বাভাবিক বিচার বলে ইংল্যান্ড আর আর্জেন্টিনা যখন মুখোমুখি হবে তখন আর্জেন্টিনা যদি বি টিম হয় আর মানে আমরা যেটাকে অ্যাওয়ে বলি, তাহলে তো আর্জেন্টিনাকে জার্সি চেঞ্জ করতে হবে। আর্জেন্টিনার জার্সিও সাদাটে, ইংল্যান্ডের জার্সি তো সাদা না। এই জায়গাটায় কালক্রমে নানা রকম চেঞ্জ আসে। প্রথম চেঞ্জটা আসলো কখন? যখন টিভিতে সম্প্রচার শুরু হলো তখন তো আসলে ওই হালকা সাদা আর একটু লাইট যে কোনো কালার সবই সাদা কালো টিভিতে একরকম দেখাতো। ফলে আস্তে ওইটা শুরুতেই বলা হলো যে না, তুমি ডিপ পড়লে তুমি লাইট পড়বা, এইভাবে ব্যালেন্স করা শুরু হলো। কালার টিভি আসার পরে কালার স্পেসিফিক হলো যে না, ডিপ পড়ো ঠিক আছে দুটোই, কিন্তু তুমি ব্লু পড়লে তুমি রেড পড়বা, এই টাইপের যে কন্ট্রাস্ট হয়। তখন আর ওই লাইট ডিপের ব্যাপার থাকলো না কালার টিভি আসার পরে, বা কালার টিভি বহুল প্রচলিত হওয়ার পরে। তখন আসলো হচ্ছে যে আপনি কন্ট্রাস্ট কালার ইউজ করতে হবে, কোনোভাবেই একই রকম লাগে রেফ্রির চোখে বা দর্শকের চোখে এটা হতে পারবে না। এখন অত্যাধুনিক সিস্টেমে গত 2 বছর ধরে ইউএফাকে তো এটা সবচেয়ে বেশি সাফার করতে হয়। ফিফাই অল্পের পথে পার পেয়ে যায়, অল্প কয়টা টিম এর দুটোর হোম একরকম হবে, দুটোর অ্যাওয়ে একরকম হবে, এর হোম এর অ্যাওয়ে একরকম হয়ে যাবে, এসব জটিলতার সুযোগ কম। মানে পারমোটেশন কম্বিনেশন অঙ্ক যদি জানেন তাহলে বুঝবেন যে এই 48 দলের ভিতরে এই নকআউট ভিত্তিক ম্যাচ যেহেতু পরের দিকে সেই জটিলতা অনেক কমে যায়, আর শুরুর দিকে তো গ্রুপের টিম থাকে কম। কিন্তু উয়েফার কথাটা আপনি ভাবেন, এক একটা লিগে কতগুলো করে দল, 15টা 20টা করে দল, এরপরে আবার চ্যাম্পিয়ন্স লিগ আছে, ইউরোপার লিগ আছে, হাজারটা ঝামেলা। সব জায়গায় আপনি ওই হোম অ্যাওয়ে বা এ বি করে সামলাইতে পারবেন না, পরিস্থিতি কোনোভাবেই সম্ভব না। ধরেন চেলসির, যেটা আমি কথার কথা বলতেছি, আমি চেলসির জার্সির কী কালার আর ইয়ের ফেনারবেচের কী কালার এটা জেনে বলতেছি না। চেলসির হোম আর ফেনারবেচের অ্যাওয়ে একই। এখন ম্যাচ চেলসির মাঠে, তাহলে কি হবে? চেলসির মাঠে যদি খেলা হয় দুটোই যদি রেড হয়ে যায়, মানে ফেনারবাচের ও অ্যাওয়ে রেড, তাহলে এটাকে আপনি কিভাবে সামলাবেন? তখন তো ওরে আবার আগে থেকে বলতে হবে টেরেসা নিয়ে আসো, 3 নম্বর জার্সি নিয়ে আসো। ইউএফআই এই জায়গায় একটা সিস্টেম ইন্ট্রোডিউস করছে, এটারে বলে স্পেকট্রোমেট্রি কন্ট্রাস্ট জাজমেন্ট। আগে থেকে একদম শিডিউল অনুযায়ী প্রতিটা জার্সির কন্ট্রাস্ট জার্সি কি তোমার অপশন যেগুলো থাকে সেই অনুযায়ী আগাইতে হবে। এবং স্পেকট্রোমেট্রি দিয়েই, মানে ওই স্পেকট্রোমেট্রি মেশিন দিয়েই ঠিক করা হবে যে কোন জার্সিটা কার কন্ট্রাস্ট। এই সাদার উপরে একটু ডিজাইন আর একটা সাদা, এটা কন্ট্রাস্ট হইতেও পারে, নাও হইতে পারে। আবার সাদা এবং হালকা ব্লু এটা একই রকম হইতে পারে। এটা ক্যামেরার চোখ কিভাবে দেখবে, রেফারি অত দ্রুত গতিতে কিভাবে দেখবে, এটা আমরা সাধারণ চোখে বুঝবো না, এটা স্পেকট্রোমেট্রি দিয়ে বুঝতে হয়। এই স্পেকট্রোমেট্রি একটা সুবিধা করে দিছে, ফিফাও এটা এখন অনুসরণ করতেছে, তারাও কন্ট্রাস্টটা ওইভাবে মাপে। এখন আর্জেন্টিনার জার্সির ব্যাপারটা দেখেন, আর্জেন্টিনার 2026 সালের হোম জার্সি অনেকটা বদলে গেছে। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে যে আর্জেন্টিনার হোম জার্সি দেখছি সেটা নাই। এবারের হোম জার্সিতে ওই ব্লু স্ট্রাইপ অনেক চওড়া, এবং সেটার ব্লুর প্রান্ত থেকে ডিপ হয়ে গ্রেডিয়েন্ট হয়ে মাঝখানে আসছে। ফলে এই জার্সিটা আপনি একটু দূরে ধরে দেখবেন, বা জার্সির ছবিটা একটু দূরে রেখে দূর থেকে দেখবেন, আপনার ফিলটা হবে যে এটা সাদার উপরে ব্লু না, মূলত এটার উজ্জ্বল কালার হচ্ছে ব্লু। ওটা পরে যখন কেউ ছুটবে তখন আপনি নীলটাই বেশি ফিল করবেন। অর্থাৎ স্পেকট্রোমেট্রি বলতেছে যে এটা মোটেও সাদার সঙ্গে কনফ্লিক্ট করে না। যদিও আমরা বলি আকাশি সাদা, কিন্তু এটার সাদার যে ফিলটা ওটা আর নাই, এটা ব্লুর ফিল চলে আসে। ফলে ফিফা এখানে অনায়াসে দলকেই হোম জার্সি পরার অনুমতি দিচ্ছিল। এরকমই আলোচনা চলতেছিল যে ইংল্যান্ডও হোম জার্সি পরুক, আর্জেন্টিনাও হোম জার্সি পরুক, এটা কন্ট্রাস্টে ঝামেলা করতেছে না, রেফারিরও সমস্যা নাই, কালার টিভিতেও সমস্যা নাই, ওটা দেখতে কোনো সমস্যা হবে না। এই খবর পেয়ে এএফএ অ্যাপ্লাই করছে, মানে রিকোয়েস্ট করছে যে না, আমাদের ওই নিয়ম ওই সুবিধা দেওয়ার দরকার নাই, কন্ট্রাস্টের সুবিধা দেওয়ার দরকার নেই, আমরা নীল জার্সিই পরব। দিস ইজ দ্য পয়েন্ট। কেন? ওই যে সেই প্রশ্ন যে কেন তারা এই জার্সি পরতে চায়। আমরা 1990 থেকে, আমি একেবারে 1990 থেকে ফুটবল দেখি, বিশ্বকাপ দেখি, সিরিয়াসলি ফুটবল তো দেখি না। আমাদের প্রজন্ম, মানে যারা এখনও অ্যালাইভভাবে ফুটবল বিশ্বকাপ ফলো করতেছি, তারা প্রায় সবাই 90 বড় জোরে 86। তো 90 থেকে আমাদের যখন আর্জেন্টিনার ট্র্যাজেডিটা শুরু হলো, বেশিরভাগ ট্র্যাজেডিগুলো ঘটছে এই ব্লু জার্সি, নীল জার্সি পরা অবস্থায়। 90 ফাইনাল লাভ দিয়ে চলে আসেন 2002-এর ওই সুইডেনের বিপক্ষে ম্যাচ, 2006 জার্মানির বিপক্ষে ট্র্যাজেডি, 2014-র ফাইনাল,
সবগুলোতে আর্জেন্টিনা ব্লু জার্সি পরা ছিল, মানে যেগুলো আর্জেন্টিনাকে ধসায় দিছে। কিন্তু এটাই আসলে শেষ কথা না, এটা আধুনিক ইতিহাস। এটা আর্জেন্টাইনরা বিশ্বাস করে যে একটা বদলে যাওয়া কারণে অভিশাপ। সেটা কি, ডিয়েগোর আত্মারে শান্তি দেওয়া যায় নাই, তার জীবিত অবস্থায়ও যায় নাই, এখনো যায় নাই। ডিয়েগোর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ নিতে পারলে ওই নীল জার্সি আমাদের সৌভাগ্যের প্রতীক হয়ে উঠবে। সেটা কেন? সেটা কারণ হচ্ছে 86-এ ওই নীল জার্সি পরে, বিশেষ নাটকীয়ভাবে নির্মিত নীল জার্সি পরে ইংল্যান্ডে হারাইছিল আর্জেন্টিনা। এবং ওই ম্যাচেই ওই হ্যান্ড অফ গড গোল, ওই ম্যাচেই সর্বকালের সেরা ওই গোল অফ দ্য সেঞ্চুরি। এবং ওই ম্যাচ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আলোচিত বিশ্বকাপ ম্যাচ। ওই জায়গায় আর্জেন্টিনা তার যে দীপ্ততা এবং যে মাথা উঁচু করে প্রতিবাদ করার ব্যাপারটা দেখায় দেওয়া, ফকল্যান্ড আইল্যান্ড যুদ্ধের পর নিজেদের দেখায় দেওয়া, ওই জিনিসটা সবচেয়ে বড় উল্লাস করে ওইটা প্রকাশ করছে। ফলে ওই ব্যাপারটাকে তারা ফিরে আনতে চায়। এই ফিরায় আনার ব্যাপারটা আপনার লুকোচুরির কিছু নাই। যদিও কালকেও স্কালোনি প্রেস কনফারেন্সে বলছেন যে, "না, আমরা টিম এটা নিয়ে ভাবতেছি না। ফকল্যান্ড আইল্যান্ড, 86, জার্সির কালার এগুলো কিচ্ছু আমাদের মাথায় নাই। আমরা শুধু ফুটবল নিয়ে ভাবতেছি।" ওকে, স্কালোনি প্রকাশ্য প্রেস কনফারেন্সে নিশ্চয়ই বলবেন না যে ফকল্যান্ডের প্রতিশোধ নিতে আসছি। কিন্তু এটা বুঝতে আপনার মোটেও পণ্ডিত হইতে হবে না। আমি আপনারে স্রেফ ২ টা একটা জিনিস বলি। আর্জেন্টিনা গত বিশ্বকাপে এবং এই বিশ্বকাপে ২ টো থিম নিয়ে খেলতেছে। এই থিমটা প্রকাশ পাচ্ছে তারা যে গানটা ওই ড্রেসিং রুমে প্রতি ম্যাচের পরে এবং আগে গায়, এটা দিয়ে। গত বিশ্বকাপে ওই গানটার নাম ছিল মুচোস। ওই গানটা হচ্ছে বহু আগে আর্জেন্টিনার একটা পপুলার মিউজিকের ওপরে নতুন করে লিরিক্স লিখছিলেন একজন স্কুল শিক্ষক। সেটা খুব পছন্দ হতে আর্জেন্টিনার টিম ওইটা গাইতো। গানটার মূল সুর ছিল কি? গানটার মূল সুর ছিল যে আমাদের ২ তারা আছে, ৩ তারা আনতে হবে। কার জন্য আনতে হবে? লিওর জন্য আনতে হবে। এই টাইপের একটা সুর। উপর থেকে দিয়েগো দেখতেছে, চে গুয়েভারা দেখতেছে, আমাদের লিওর জন্য ৩ তারা আনতে হবে। মানে ওই টিমের থিমই ছিল যে আমরা লিওর জন্য ৩ নাম্বার বিশ্বকাপ জিততে আসছি। এবারের থিম কি? এবারের থিম হচ্ছে ৩২ বছর পর। ৩২ বছর পর, ৩২ বছর পর। আপনি দেখবেন এএফ এর টুইটারে ঢোকেন, এএফ এর ফেসবুকে ঢোকেন, এই থিম সংটায় নাচানাচি আপনি আর্জেন্টাইন প্লেয়ারদের পাবেন। লিওনেল মেসিও চিৎকার করতেছে ওটাতে, সবাই। ওটার মিউজিক্যাল ভার্সন আছে, সেটার সঙ্গে ওরা ভিডিও বানায় ছাড়ে। আর ম্যাচের পরে যেটা ভার্সন ওরা চিৎকার করে যেটা গায়, ওদের গলায় তেমন সুর নাই, কিন্তু গলা থেকে বিদ্রোহ ঝরে পড়ে। ৩২ বছর পর দিয়েগোর সন্তানরা ফিরে আসে। কোথায় ফিরে আসে? আমেরিকায় ফিরে আসে। মানে উত্তর আমেরিকায় ফিরে আসে। ওই আমেরিকায় ফিরে আসে। ৩২ বছর আগে কি হয়েছিল? একটু হিসাব করে পিছায় যান। ৩২ বছর আগে কি? ১৯৯৪ সাল। ১৯৯৪ সালে এই আমেরিকায় বিশ্বকাপ হয়েছিল। এই আমেরিকার মাটিতে দিয়েগো ম্যারাডোনা ডোপের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন। তারে ফুটবল থেকে বের করে দেওয়া হয়েছিল। ওটাই কার্যত ম্যারাডোনার শেষ ম্যাচ। এখন তারা এই গানটার শুরুটায় বলতেছে যে ৩২ বছর পর দিয়েগো সন্তানরা ফিরে আসছে প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ নিতে? সেবার তোমরা দিয়েগোরে অপমান করছিলে, এবার আমরা তোমাদের অপমান করে যাব। মানে প্রথম হচ্ছে এই দিয়েগোর অপমানের প্রতিশোধ। সেটা মার্কিনীদের বিপক্ষে হোক, ফিফার বিপক্ষে হোক, ওরা কার বিরুদ্ধে প্রতিশোধ নিবে এটা জানি না, কিন্তু প্রতিশোধ তারা নিতে চায়। গানটার আরও দুটো অন্তরায় দেখবেন, আরও দুটো বিষয় চলে আসে। ফকল্যান্ড আইল্যান্ডের প্রতিশোধ, ফকল্যান্ড আইল্যান্ডের প্রতিশোধ। মানে এবার একটা বড় থিম হচ্ছে প্রতিশোধ। ৩২ বছর পর প্রতিশোধ। ফকল্যান্ড আইল্যান্ড প্রতিশোধ। আরও একটা জিনিস আছে, দিয়ে গোর হয়ে আসছে নাম্বার 10 এর বদলে নাম্বার 10, নাম্বার 10 এর বদলে নাম্বার 10, নাম্বার 10 এর বদলে নাম্বার 10, দিয়ে গো এরকম একটা ব্যাপার আছে। তার মানে পুরোটা ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস, রিভেঞ্জ আর দিয়োগের মনে করা। অবশ্যই লিওনেল মেসির জন্য জিতবো, অমুক তমুক এসব লাইনও আছে, কিন্তু মূল থিমটা এবার হচ্ছে দিয়েগো ম্যারাডোনা এবং প্রতিশোধ। দিয়েগো ম্যারাডোনা এবং প্রতিশোধের যদি আপনার অর্জন করতে হয় তাহলে দুটো জিনিস করতে হয়। এই আমেরিকার মাটিতে তাহলে বিশ্বকাপ জিততে হবে। জিতলে ওটা দিয়েগো ম্যারাডোনার প্রতি একটা ট্রিবিউট হবে যে দিয়েগো তোমারে এখানে নিষিদ্ধ করছিল, তুমি আজকে নাই, এই নাও তোমার কবরে সেই আমেরিকা থেকে এনা বিশ্বকাপ দিয়ে গেলাম। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যদি ফকল্যান্ডের প্রতিশোধই ভাবি, তাহলে তো ইংল্যান্ডকে আবার হারাতে হবে। ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার দ্বৈরথ কী কী এটা নিয়ে তো আজকে সকালে রাতিনকে নিয়ে যে কন্টেন্টটা করছি ওখানে বিস্তারিত বলছি। এরপরে আপনারা দেখছেন যে 66 থেকে শুরু করে যতবার ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, ইভেন প্রীতি ম্যাচে পর্যন্ত, সেখানে ভয়াবহ পরিস্থিতি হয়েছে। লাস্ট ২০০২ সালে যখন ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হলো, সেখানে ডেভিড বেকহামের রেড কার্ড, তারপরে ইংল্যান্ডের হেরে যাওয়া, ডেভিড বেকহামের পরে কুশপুত্তলিকা দাহ করা হলো ইংল্যান্ডে, বিশাল বাজে অবস্থা।
এবং দুদল মুখোমুখি হলে এদিকে ব্রিটিশ হুলিগানরা, ওদিকে আর্জেন্টিনার যে দাঙ্গাবাজ সমর্থকরা, তারা মিলে একটা ত্রাস কায়েম করে ফেলে। ফলে এই ম্যাচ সেই ২০০২ সালের পরে আবার দুদল যখন বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে, তখন আসলে একটা অগ্নিগর্ভ অবস্থা। সেটা তবু গ্রুপ পর্বের ম্যাচ ছিল, এবার আবার সেই নকআউট পর্বের ম্যাচ। ফলে একটা অগ্নিগর্ভ অবস্থা এবং এরা গান টান গেয়ে সেটা ফিরে আনতেছে। এখন বোঝা যাচ্ছে পরিষ্কার যে এই জার্সিটাও তারা ওই দিন চায় যে এই জার্সিটা তো তোমাদের মনে হয় অভিশপ্ত। দেখো এই জার্সির মাঝে যাটাকে, কারণ এই জার্সি পরে দিয়েগো ওই দিন হাত দিয়েও গোল দিছিল, এই জার্সি পরে দিয়েগো ওই দিন 6 জনের কাটায় সর্বকালের সেরা গোলও দিছিল। দিয়েগোর জার্সি পরেই নামবো। এখন দিয়েগোর জার্সিটাও কেন ইম্পর্ট্যান্ট? এই যে অভিশপ্ত, একদিকে জার্সিটার কালারটাও অভিশপ্ত সাধারণ দর্শকের কাছে, আর একদিকে দিয়েগোর এই জার্সিটাও কেন 86-এর জন্য গুরুত্বপূর্ণ। এখানে ছোট একটু গল্প আছে এই জার্সিটার। এই যে 86-এ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা এই জার্সি পড়তে হবে, এটা আর্জেন্টিনা পরিষ্কার জানতো না। তখন তো আসলে আইন কানুনের স্বচ্ছতাও ছিল না, সবার কাছে সব কিছু কনভেও করা হতো না। যদিও তখনকার যে জার্সি নির্মাতা প্রতিষ্ঠান এবং স্পন্সর প্রতিষ্ঠান কি জানি নাম, ওরা ফিফার নির্দেশনা অনুযায়ী দুটো জার্সি নিয়ে আসছিল। কিন্তু ইংল্যান্ড ম্যাচের 2 দিন আগে আর্জেন্টিনার দলকে জানানো হলো যে ইংল্যান্ড যেহেতু সাদা পড়বে, কোয়ার্টার ফাইনালে আপনাদের কিন্তু অ্যাওয়ে পড়তে হবে, মানে আপনারা যে ব্লু ডিজাইনটা জমা দিয়েছেন ওইটা পড়তে হবে। এখন বিলার্দোর মাথায় আকাশ ভেঙে পড়লো। ঘাড় তারা, চরম ঘাড় তারা মানুষ। এই লোক ওই এই ব্লু জার্সি কই, ব্লু জার্সি কই, কিট ম্যানেজার ডাকছে, কিট ম্যানেজার জার্সি বের করে দিয়েছে, ধরে ছুড়ে মারছে। এটা কোনো জার্সি হলো? এটা পরে আমার ছেলেরা খেলবে কী করে? অনেক মোটা জার্সি থেকে বাতাস ঢোকেন না। আসলে খেলোয়াড়রা নাকি খুব ঘেমে যাচ্ছিল ওই জার্সি পরে। উনি তাৎক্ষণিক একটা সেশনও করেছেন। খেলোয়াড়রা খুব ঘেমে যাচ্ছিল, খেলোয়াড়রা কমফোর্ট ফিল করতেছিল না, জার্সির কাপড়টা বিরক্তিকর। সব মিলে বিলার্দো বললেন এটা হবে না। ওদিকে ফিফার প্রতিনিধিরা এসে বলতেছে হতে হবে, কোনো উপায় নাই, আপনাদের ওই আকাশি সাদা পরতে পারবেন না। তাহলে এখন বিলার্দো ওই সে লোকেদের ডাকছেন, স্পন্সরদের লোকেদের ডাকছেন যে আমার জার্সি বদলায় দাও এখন। আচ্ছা বলেন, এই এই ঘটনা যখন বিলার্দো তাদের বলতেছেন, পরদিন সকালে ম্যাচ, পরদিন আর কি ম্যাচ, মাঝখানে আসে রাতটা, এখন ওরা নতুন জার্সি কইতে পাবে? তখন একটা সুবিধা হলো, মেক্সিকো সিটিতে খেলা তো, মেক্সিকোতে এই প্রতিষ্ঠানটা দুটো বড় স্টোর ছিল। যদিও অনেকে একটু বেশি ইয়ে করার জন্য, রূপকথা করার জন্য বলে যে বিলার্দের লোকেরা যে ফুটপাতের থেকে জার্সি কিনে নিয়ে আসে, না, নট নেসেসারি। ওই কোম্পানিরই দুটো বড় স্টোর ছিল, যেখানে অ্যাকচুয়ালি ওরা ওই সময় 4-5টা দলের স্পন্সর ছিল, সেগুলোর জার্সির স্টক ছিল, সঙ্গে বিভিন্ন রকম জার্সির স্টক ছিল। সৌভাগ্যক্রমে ওদের ওখানে একটা ব্লু জার্সিরও খুব কয়েকটা ব্লু জার্সির স্টক ছিল। ও বিলার্দো তার কিট ম্যানেজার এবং একজন সহকারীরা পাঠাচ্ছিলেন, যেহেতু ওদের দুটো স্টোর ঘুটে দেখো তো, এই ব্লু ব্লু করতেছে, এই ব্লুর আশেপাশে কিছু আমাদের ভালো কমফোর্টেবল কাপড়ের কিছু আছে নাকি। ওই দুই স্টোর মিলায় 2টা সেট জার্সি পাওয়া গেল, যেটা ওই সহকারীরা মনে করলেন বিলার্দোর পছন্দ হলেও হইতে পারে। 2টা আনে ওনার সামনে দেওয়া হয়েছে টেবিলে, 2টাই একেবারে খারাপ না। তার ভিতরে এই ম্যারাডোনার যে জার্সিটা পরার ছবি দেখেন, এই যে এই জার্সিটা হাতে নিয়ে বিলার্দো বললেন যে এটা ভালো, বুঝলে, ডিয়েগোরে ডাকো তো, ডিয়েগোরে ডাকো তো। ডিয়েগো আসলে ও ডিয়েগো রাতে জার্সিটা ছুড়ে দিছে, ছুড়ে দিয়ে বলতেছে দেখো তো ডিয়েগো, এটা পরে আমরা খেলতে পারবো? দেখলা তো বিকেলে ওটা পরে খেলা যায় না। ডিয়েগো পরে বলছে হ্যাঁ এটা পরে খেলবো এবং এটা পরে ইংল্যান্ডে হারাবো, তোমার চয়েস ঠিক আছে। ব্যাস, এবার জার্সি বানাও। বানাও মানে কি? আসছে তো ব্ল্যাঙ্ক জার্সি স্টোর থেকে, এটাতে তো এফ এর ব্যাচও নাই, ওই প্রতিষ্ঠানের ব্যাচও নাই। এখন এখন ওই ইয়ের উপর দিয়ে, স্পন্সরের উপর দিয়ে ঝাল যাবে, ওই সব জার্সি থেকে এফ এর লোগো খোলো আর তোমাদের রেডিমেড লোগো নিয়ে আসো। আর না, সারা রাত বসে ওই হোটেলের নিচতলায় ওই স্পন্সর প্রতিষ্ঠান তাদের শ্রমিকদের, গার্মেন্টস কর্মীদের লাগাই দিল, ওখানে বসে বসে হাতে সেলাই করে এফ এর ব্যাচ লাগানো হলো, কোম্পানির লোগো লাগানো হলো। জার্সিটা নাকি পরে খুব আরাম ছিল। ডিয়েগো সারা জীবন বলতেন যে ওই জার্সির মতো আরামদায়ক জার্সি আর পাই নাই। তাই তো, তা না হলে ওই জার্সি পরে ওরকম লাভ দিয়ে উঠে হাত দিয়ে গোল দেওয়া যায়, রেফ্রি চোখ এড়ায়। আর তা না হলে ওরকম নিজেদের ডিফেন্স থেকে বল রিসিভ করে 6 জন ডিফেন্সদারকে কাটায় ওরকম সর্বকালের সেরা গোলটা করা যায়? লোকেরা শুধু হাতের গোলটাই মনে রাখে, ওই ম্যাচেই যে সর্বকালের সেরা গোলটা হলো এটা তো লোকেরা ভুলে যায়। এটা তো ওই নীল জার্সির যে 2 রূপ আছে, ওই নীল জার্সি যে একই দিনে কয়েক মিনিটের ব্যবধানে বিশ্বরে মুদ্রার দুপিঠ দেখায় দিয়েছে, তা তো লোকে মনে রাখে না, শুধু হ্যান্ড অফ গডটাই মনে রাখে। কালকে আর্জেন্টিনা, এই ম্যাচে আর্জেন্টিনা ওই দুটো রূপ মাথায় নিয়েই নামবে। আবার এটাও মাথায় নিয়ে নামবে যে প্রচলিতভাবে এটা একটা অভিশপ্ত জার্সি,
এই জার্সি গত ৩৬ বছর আমাদের প্রচুর অভিশাপ উপহার দিছে। সেই অভিশাপ কাটানোর সেরা উপায় কি? সেরা উপায় খোদ ডিয়েগোরে ফিরে আনো। এই মাঠে সেই জায়গায় চলে আসছি। হ্যাঁ, সেটা মেক্সিকোতে ছিল পাশের দেশ। এটাও তো উত্তর আমেরিকা। এটা আমেরিকা, ডিয়েগোর বঞ্চনার জায়গা। ওটা ডিয়েগোর প্রাপ্তির জায়গা। সব মিলে সব কাকতাল এক জায়গায় হয়ে গেছে। ফলে সামনে যখন ডিয়েগোর ইংল্যান্ড, সামনে যখন রাতিনের ইংল্যান্ড, ফলে ইংল্যান্ডের সাইজ করার জন্য ওই জার্সি ফেরানো ছাড়া উপায় নাই। এএফএ অনুরোধ করছে, অনুরোধের সাড়া এখনো পর্যন্ত ফিফা অফিসিয়ালি দেয় নাই। তবে যতদূর জানা গেছে গাস্তোনেদুল যে ইঙ্গিত দিচ্ছেন যে ফিফা অনুমতি দেবে যে হ্যাঁ তোমরা নীল জার্সি পরেই খেলো, কোনো সমস্যা নেই, কারণ ট্র্যাডিশনাল নিয়ম বলে তারা নীল জার্সি পরবে এই ম্যাচে। ট্র্যাডিশনের দিকে ফিফার যেতে কোনো সমস্যা থাকার কথা না। সেক্ষেত্রে এই যে জার্সিটা একটু আঁকাবুকি, এই জিনিসটা কোনো পরিবর্তন আনে কিনা জানি না। তবে নীল তো নীলই। এখন দেখা যাক ডিয়েগোর নীল আর এই নীল এক হয়ে যায় কিনা, কার্লোস বিলার্দোর নীল আর এই স্কালোনির নীল এক হয়ে যায় কিনা, শেষ পর্যন্ত অভিশাপ জেতে নাকি ওই মহাবিপ্লব জেতে। জার্সি কি কথা বলে সেটার জন্য একটু অপেক্ষা করি আমরা সবাই। ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।